হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8 দাগের কোশ্চেনটি কৃষ্ণনাথ কলেজ স্কুল। তো পেজ নাম্বার হলো 248। তো আমরা প্রথমে বিভাগ ক আলোচনা করব। বিভাগ খ ক খ, তারপরে গ ঘ ম, এটি আমরা পিডিএফ আকারে আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো প্রথমেই একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সম্পাদক ছিলেন দুর্গা প্রসাদ তর্ক পঞ্চানন। ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন কে? চার্লস বল। আধুনিক বাংলা মুদ্রণ প্রকাশনের সূচনা হয় কবে? 1935 খ্রিস্টাব্দে। এরপরে 1-5 কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় 1914 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার চরিত্রটি ছিল প্রকৃতি ও মানুষের সমন্বয় কেন্দ্রিক। দ্রাঘিজা নামক বইয়ের রচয়িতা হলেন রামমোহন রায়। রম্পা বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন আল্লুরি সীতারাম রাজু। এরপরে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সহসভাপতি ছিলেন জোসেফ বেপতিস্তা। এরপরে পুনাপ্রা ভায়ালার আন্দোলন হয়েছিল, সেটা ত্রিবাঙ্কুরে হয়েছিল। এরপরে আলোচনা করব বিভাগ খ। তো ক বিভাগ আর খ বিভাগের ক আর খ স্তম্ভের মধ্যে মিলাতে হবে। তো ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, সেটা হবে 1851 খ্রিস্টাব্দে। ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি 1928, আর জাতীয় শিক্ষা পরিষদ হবে 1906 খ্রিস্টাব্দে। এরপরে আলোচনা করব আমরা বিভাগ গ ঘ ও ম, এগুলি পিডিএফ আকারে। এরপরে বিভাগ গ আলোচনা করব। 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। 3-এর 1 নম্বর কোশ্চেনটি, জাতীয় সম্মেলন কেন আহ্বান করা হয়েছিল? জাতীয় সম্মেলন আহ্বান করা হয়েছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে রাজনৈতিক সচেতনতা গড়ে তোলার জন্য। এই সম্মেলনের উদ্দেশ্য ছিল দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে ঐক্যবদ্ধ করে জাতীয় আন্দোলনের জন্য প্রস্তুত করা। এটি পরে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের ভিত্তি রচনা করে। এরপরে 3-2 IACS প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? IACS বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করা হয় 1876 সালে মহেন্দ্রলাল সরকারের উদ্যোগে। এর উদ্দেশ্য ছিল বিজ্ঞান চর্চাকে ভারতের নিজস্ব মাটিতে উৎসাহিত করা এবং ভারতীয়দের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব গড়ে তোলা। এটি ছিল সম্পূর্ণ ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম বিজ্ঞান গবেষণা কেন্দ্র। এরপরে 3-3 শিক্ষা সত্র কি? শিক্ষা সত্র ছিল গ্রীষ্মকালে বিদ্যালয় বন্ধ থাকার সময় শিক্ষার্থীদের জন্য পরিচালিত একটি বিশেষ শিক্ষামূলক শিবির। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, সমাজ চেতনা, দেশপ্রেম এবং স্বনির্ভরতার শিক্ষা দেওয়া হতো। জাতীয় শিক্ষার আদর্শ প্রসারে এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। হালি প্রথা কি? হালি প্রথা ছিল বাংলার গ্রাম অঞ্চলে প্রচলিত এক ধরনের বর্গাচাষ ব্যবস্থা। এই প্রথা দরিদ্র কৃষকরা জমিদারদের বা ধনীদের জমিতে চাষ করত এবং তার বিনিময়ে তারা খাদ্য বা সামান্য পারিশ্রমিক পেত। প্রথাটি শোষণমূলক ছিল কারণ কৃষকরা ঋণের বোঝায় বন্দী হয়ে প্রায় দাসের মতো জীবনযাপন করত। 3-5 ভারত ছাড়ো আন্দোলন থেকে কমিউনিস্ট পার্টি দূরে ছিল কেন? কমিউনিস্ট পার্টি ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেনি কারণ সেই সময় সোভিয়েত ইউনিয়ন ব্রিটেনের সঙ্গে মিত্র ছিল এবং কমিউনিস্টরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধকে বেশি গুরুত্ব দিত। তাদের মতে ব্রিটিশ সরকার তখন না থাকলে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই দুর্বল হয়ে পড়ত। তাই তারা আন্দোলনকে সমর্থন না করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তিকে সমর্থন করে।
এরপরে আলোচনা করব আমরা বিভাগ ঘ 7 বা 8টি বাক্যে উত্তর দাও। জমিদার সভার উদ্দেশ্য কর্মসূচি সম্পর্কে সংক্ষেপে লেখো। 1837 সালে কলকাতায় জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটি গঠিত হয়। এটি ছিল বাংলার প্রথম রাজনৈতিক ধাঁচের সংগঠন যা জমিদার শ্রেণীর স্বার্থ রক্ষায় গঠিত হয়। এর প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর ও প্রিন্স দ্বারভজন সিং প্রমুখ। তো উদ্দেশ্য, জমিদার সভার প্রধান উদ্দেশ্য ছিল জমিদার শ্রেণীর জমির উপর অধিকার ও শোষণমূলক খাজনা আদায়ের পদ্ধতি বজায় রাখা, জমির উত্তরাধিকার আইন সংস্কারের মাধ্যমে জমিদারদের স্থায়ী স্বার্থ রক্ষা করা, ব্রিটিশ প্রশাসনের নিকট জমিদারদের পক্ষে দরবার করে সুবিধা আদায় করা। কর্মসূচিগুলো কী কী ছিল এখন সেগুলি আলোচনা করব। সভাটি ইংরেজ শাসকদের সঙ্গে আলোচনা করে জমিদার শ্রেণীর সমস্যা সমাধানে কাজ করত। শিক্ষার প্রসারে কিছু পদক্ষেপ নেওয়া হয়, তবে তা ছিল উচ্চবর্ণ হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ। এটি সামাজিক সংস্কারের বিরোধিতা করত। বিধবা বিবাহ, নারী শিক্ষা ও বর্ণভেদের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি। গুরুত্ব, যদিও এই সভা কেবল উচ্চবিত্ত হিন্দু জমিদারদের স্বার্থ রক্ষার কাজ করত, তবুও এটি ভারতের রাজনৈতিক সংগঠনের সূচনা পর্বে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। এরপরে 4-2 বাংলায় ছাপাখানার উদ্ভবের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। বাংলায় ছাপাখানার সূচনা ঘটে ইউরোপীয় মিশনারি ও বণিকদের হাত ধরে। 1800 সালের প্রথম দিকে শ্রীরামপুরে উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়াটস এর নেতৃত্বে শ্রীরামপুর মিশন প্রেস স্থাপিত হয়, যা বাংলার প্রথম আধুনিক ছাপাখানা হিসেবে পরিচিতি লাভ করে। এরপরে প্রেক্ষাপট হলো ইংরেজ মিশনারিরা ধর্মপ্রচারের জন্য স্থানীয় ভাষায় বাইবেল ও খ্রিস্টীয় ধর্মগ্রন্থ অনুবাদ করে ছাপানোর প্রয়োজন অনুভব করে। ভারতীয় সমাজে শিক্ষার প্রসার ঘটাতে ইংরেজ সরকার ও কিছু উদারপন্থী ভারতীয় ছাপাখানার গুরুত্ব বুঝতে পারে। ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় 1800 খ্রিস্টাব্দে। বাংলা ভাষায় নানা গ্রন্থ প্রকাশ করে ছাপাখানার উন্নতিতে মুখ্য ভূমিকা রাখে। ইউরোপীয় দেশীয় উদ্যোগে ধীরে ধীরে বাংলা ছাপাখানার সংখ্যা বাড়তে থাকে। প্রভাব, বাংলা ভাষায় গদ্যরীতি গড়ে ওঠে, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। এরপরে আলোচনা করব বিভাগ উম 15 বা 16টি বাক্য উত্তর দাও। জাতীয়তাবাদের বিকাশে ভারত সভার ভূমিকা আলোচনা করো এবং তার সাথে আলোচনা করতে হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আয়োজিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনের গুরুত্ব বর্ণনা করো। তো জাতীয়তাবাদের বিকাশে ভারত সভার ভূমিকা। ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 সালে কলকাতায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসুর নেতৃত্বে। এটি ছিল ভারতের প্রথম অন্যতম জাতীয়তাবাদী সংগঠন, যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শিক্ষিত মধ্যবিত্তদের নিয়ে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলে। ভারত সভার গুরুত্বপূর্ণ অবদান, জাতীয় রাজনৈতিক সংগঠনের সূচনা। পয়েন্ট, তো ভারত সভা প্রথম সংগঠন যা আঞ্চলিক রাজনীতিকে ছাড়িয়ে সর্বভারতীয় রাজনৈতিক সংগঠনের ধারণা প্রচার করে। সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, এটি ব্রিটিশ শাসনের অবিচার, বিশেষ করে সরকারি চাকরিতে ভারতীয়দের বঞ্চনার বিরুদ্ধে জনমত তৈরি করে। সিভিল সার্ভিস আন্দোলন, সিভিল সার্ভিস পরীক্ষার বয়সসীমা হ্রাসের প্রতিবাদে সুরেন্দ্রনাথের নেতৃত্বে ভারত সভা ব্যাপক আন্দোলন গড়ে তোলে, যা জাতীয় স্তরে প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরপরে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ, তো সভাটি পেটিশন, গণস্বাক্ষর, মিছিল এবং সংবাদপত্রের মাধ্যমে শিক্ষিত জনগণকে রাজনীতির সঙ্গে যুক্ত করে তোলে। এইভাবে ভারত সভা জাতীয়তাবাদের প্রথম সংগঠিত ধাপ এবং পরবর্তী জাতীয় আন্দোলনের ভিত্তি স্থাপন করে। এর পরের পার্টটা আমরা আলোচনা করব সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আয়োজিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনের গুরুত্ব। 1883 ও 1885 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় জাতীয় সম্মেলন আয়োজন করেন, যা ভারতের প্রথম সর্বভারতীয় রাজনৈতিক জমায়েত ছিল। এই সম্মেলনের গুরুত্ব, জাতীয় ঐক্যের সূচনা। এই সম্মেলনে বিভিন্ন প্রদেশের প্রতিনিধিরা একত্রিত হন, যা ভারতবাসীর মধ্যে প্রথম জাতীয় ঐক্যের বোধ তৈরি করে। রাজনৈতিক দাবি উত্থাপন। পয়েন্ট, তো এতে সরকারি চাকরিতে ভারতীয়দের অংশগ্রহণ, উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি ও প্রশাসনিক সংস্কারের দাবি তোলা হয়।
ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের পথ প্রস্তুত। তো এই সম্মেলনে 1885 সালে কংগ্রেস গঠনের নীতিগত ও সাংগঠনিক ভিত তৈরি করে ব্রিটিশ বিরোধী সংগঠিত মত প্রকাশের মঞ্চ। তো এটি ছিল এমন একটি মঞ্চ যেখানে ভারতীয়রা প্রথমবারের মতো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুক্তিপূর্ণভাবে সংগঠিত মত প্রকাশ করে। উপসংহার: ভারত সভা ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় সম্মেলন ছিল ভারতীয় জাতীয়তাবাদের প্রাথমিক ভিত্তি। এগুলোর মাধ্যমেই জাতির মধ্যে স্বাধীনতা ও অধিকার অর্জনের প্রথম সজাগ সৃষ্টি হয় এবং ভবিষ্যতের সংগঠিত আন্দোলনের সূচনা ঘটে। এরপরে আলোচনা করব আমরা 5.2 প্রকৃতি ও মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান শিক্ষাদর্শী ও মানবতাবাদী চিন্তাবিদ। তিনি বিশ্বাস করতেন প্রকৃতি, মানুষ এবং শিক্ষা এই তিনটি উপাদান একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। তার মতে প্রকৃত শিক্ষা কেবল পাঠ্য বই নির্ভর হতে পারে না, তা হতে হবে জীবনমুখী, প্রকৃতি নির্ভর এবং মানবিকতাপূর্ণ। তো 1 নম্বর পয়েন্ট, প্রকৃতির সঙ্গে শিক্ষার সংযোগ। রবীন্দ্রনাথ মনে করতেন যে প্রকৃতির কোলে শিক্ষা গ্রহণ করলে শিশুদের মনের বিকাশ ঘটে। প্রকৃতি শিশুকে কৌতূহলী করে তোলে, তার চিন্তাশক্তি ও অনুভূতি জাগ্রত করে। তিনি বলেন, প্রকৃতিকে বাদ দিয়ে শিক্ষা জীবনহানি হয়ে পড়ে। 2 নম্বর পয়েন্ট, শিক্ষায় মানুষের বিকাশ। তিনি কেবল জ্ঞান অর্জনের পদ্ধতিকেই শিক্ষা বলেননি, বরং তিনি শিক্ষা বলতে বোঝাতেন মানবিক গুণাবলী, নৈতিকতা, সৃজনশীলতা ও সহানুভূতির বিকাশ। তার মতে শিক্ষা এমন হতে হবে যাতে মানুষের আত্ম উন্নয়নের পাশাপাশি সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে। 3 নম্বর পয়েন্ট, স্বাধীনতা ও আনন্দের শিক্ষা। রবীন্দ্রনাথ বলেছিলেন, শিশুদের শেখাতে হবে আনন্দের মাধ্যমে, ভয়ের দ্বারা নয়। তিনি শিশুর স্বাধীনতা, কল্পনা ও স্বাভাবিক বিকাশের পক্ষেই ছিলেন। জোর করে মুখস্থ করানো বা শাস্তি দিয়ে শেখানো তার দৃষ্টিতে ছিল না। শিক্ষার আদর্শ রূপ। শান্তিনিকেতন এই ভাবনার বাস্তব রূপ দেখা যায় তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান শান্তিনিকেতনে। এখানে ছাত্ররা খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে বসে পাঠ নিত। গুরু শিষ্যের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ ও হৃদয়পূর্ণ। পাঠ্যক্রমে গান, ছবি, নাটক, কৃষিকাজ, হস্তশিল্প প্রভৃতির সংযুক্তি তার শিক্ষাদর্শে সম্পূর্ণ করে তোলে। এরপরে উপসংহার: তো রবীন্দ্রনাথের শিক্ষাদর্শ ছিল আধুনিক, মানবিক এবং মুক্ত চিন্তাধর্মী। তার মতে প্রকৃতি ও মানুষের মধ্যে সেতুবন্ধন ঘটিয়ে শিক্ষা সত্যিকার অর্থে সার্থক হয়। আজকের দিনেও তার চিন্তাধারা সমানভাবে প্রাসঙ্গিক ও অনুপ্রেরণাদায়ী। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। Thank you for watching my video.